সিজনাস আমি এবার আবার নিয়ে চলে আসলাম আমার জীবনের ভুলের সপ্তম পর্ব নিয়ে। তো যেখানে আমি শেষ করেছিলাম যে আমার মা, আমি বাড়ি গেলাম, বাচ্চা হয়ে আমি বাড়িতে গেলাম, মা স্নান করে ওকে স্নান করিয়ে মাটিতে ফেলে দিল, আমি কোলে নিতে পারছিলাম না। তারপরে এনিহাউ কোলে তুলে আমি গিয়ে, আমাদের ঘরে তো সেরকম জায়গা ছিল না, একটাই ঘর, তাও আবার অ্যাসবেস্টাস শেডের ঘর। আমি খাটের ওপর গিয়ে বসলাম। একটা জিনিস বলবো, আমার মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ি প্রচুর জামা পাঠিয়েছিল, নিজের হাতে বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর, সবাই একটাও নেই সেই জামা, মানে এত সুন্দর উনি ফ্রক করে করে পাঠিয়েছিলেন। এবং 6 মাস 7 মাস বয়স অবধি উনি জামা কাপড় পাঠাতেন, এটা বলবো, মিথ্যা কথা বলবো না, পাঠিয়েছিলেন জামা। তারপরে তোমার বালিশ, পাশ বালিশ, মাথার বালিশ, কাঁথা, প্রচুর কাঁথা, সব সুন্দর সুন্দর কাঁথা, একটাও নেই আমার কাছে, কী যে হয়েছে আমি জানি না। পাঠিয়েছিল এমনকি মশারি, ছোট ছোট যে বাচ্চাদের মশারি আসে, এগুলো উনি করেছিলেন। তো যাই হোক, তো আমি মায়ের ঘরে রইলাম। ভাস্কর যথারীতি সারাদিনের মতন বেরিয়ে যেত, রাত্রিবেলায় এসে খেত। ভাস্করের সাথে আমার সম্পর্ক একরকম নেই বললেই চলে, কারণ আমি তো টানা কদিন তো মায়ের কাছেই ছিলাম, প্রায় 1.5-2 মাস মতন মায়ের কাছে ছিলাম। আর 1.5-2 মাস মতন মায়ের কাছে ছিলাম, মায়ের কাছেই তো ছিলাম, সেটা না, মানে রাত্রির বেলায়। আর ওই যে বাড়িটা, মানে ববিদির মায়ের যে ঘরে আমরা থাকতাম 300 টাকার, সেখানে ভাস্কর রাতে গিয়ে শুতো, আমি যেতাম না বাচ্চা নিয়ে। তারপরে যখন মোটামুটি একটু মানে ভালো করে ধরা টরা শিখলাম, এই 1.5-2 মাসের মাথায় রাত্রিবেলা করে খেয়ে দিয়ে আমিও তো আমার ভাস্করের সাথে ওই 300 টাকাওয়ালা যে ঘরে থাকতাম সে ঘরে গিয়ে যেতাম। জানোই ওখানে কারেন্ট নেই, কারেন্ট আমাকে দেওয়া হয়েছিল না। তো যেহেতু শীতকালের সময়, কারণ মেই হয়েছে তোমার 26 অক্টোবর, তো ঠান্ডা পড়ে গেছিলো অলমোস্ট, গরমটা ফিল হয়নি, ঠিক আছে, খুব একটা কষ্ট হতো না। রাত্রিবেলা করে মেয়েকে নিয়ে আমি ওখানে শুতাম, চলছিল কি কষ্টে, মানে পড়াতে যেতে পারছি না, তো আমার তো ইনকাম নেই সেরকম, তাই না? একটা মাস তো পুরোই পড়াতে যাইনি আমি, তো আমার ইনকামটা কোথায় থাকবে? তো সেই সময় মিথ্যা কথা বলবো না, বাবা কিন্তু আমাকে কোনো রকম কোনোভাবেই অশান্তি করেনি যে টাকা দিইনি বলে। কিন্তু এবার যে বিসিজি টিকা ফিকা এগুলোর জন্য 5 টাকার টিকিট করা, এগুলো ছিল, একটা পয়সা ছিল না যে কিভাবে, মানে বাবার কাছে ওই 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 জানোয়ারের কাছে কিছুই চাওয়া যেত না, মানে কিছুই পাওয়া যেত না, মানে একদম বিশ্রী রকমভাবে, মানে যে কী রকম চেহারা হয়ে গেছিলো তার, মানে আমি একে দেখে বিয়ে করেছিলাম, মানে হালাং ফালাং পুরো, মানে পাগলের মতন চেহারা, এক মুখ দাড়ি, সেরকম ঘেন্নাসকর লাগতো আমার, কি বলবো। তারপরে একটা ঘটনা বলি, যে মাঝে মধ্যে আর কি দিনের বেলায়ও আমি ওই 300 টাকার ঘরে গিয়ে থাকতাম। সেটা কেন থাকতাম বলি, আমার না, যখন আমার খুব কষ্ট হয় তখন আমি একা থাকতে পছন্দ করি, এখনও তাই। আমার মেয়ে বুঝে যায়, এখন তো আমার মেয়ে বুঝেই গেছে, আমাকে নাড়ায় না, কারণ আমি ভীষণ তখন মানে নিজের, মানে একদম অন্ধকার করে চুপচাপ, মানে একদম চুপচাপ হয়ে যায়। আমার মেয়ে বুঝে যায় যে আমার মায়ের এখন, মাকে নাড়ালে মা যাচ্ছে তাই করবে, ও নাড়ায়ও না এখনো পর্যন্ত সে। তো এরকমই আমার, এটা আমার চারিত্রিক একটা যে আমি মন খারাপ হলে আমি কারোর সাথে কথা বলি না, আমার ভালো লাগে না কারোর সাথে কথা বলতে।
এমনকি কোনো ভালো লোকও যদি ভালো কথা বলে, সে ভালো কথাটাও আমার সহ্য হয় না। তো এরকম মাঝে মধ্যে গিয়ে দিনের বেলা, মানে আমি তো রাত্রিবেলা করে গিয়ে শুচ্ছিলাম, আর সকালবেলা করে ভাস্কর বেরিয়ে গেলে আমিও চলে আসতাম। আর একটা কোথায় বাজে লাগছিল, তখন সকালবেলা উঠেই ভাস্কর বেরিয়ে, তো আমি মায়ের কাছে চলে আসতাম। মানে আবার রাত্রিবেলা ভাস্কর সেই চোরের মতন এসে বাড়িতে ঢুকতো, অপরাধীর মতন খাবে বলে। একটা সত্যি একটা খুব বাজে রকম একটা পরিবেশ। তারপর আমি 1 মাস বাবাকে কোনো টাকা দিয়েছিলাম, এখন আমি পড়াতে যাইনি 1 মাস। তারপরে ওই ভাস্করের ওই কাঁচা পাকা এক মুখ দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো, গেঞ্জিটা কলার ছেঁড়া, প্যান্টটা কোন রকম। কারণ আমি মানে জামা কাপড় কাচতে হয় সবই জানি, কিন্তু তখন আমার কোনো রকমই আমার ওর প্রতি কিছুই আমার ছিল না। তো ও জামা কাপড় কীভাবে কাচ্ছে, কোথায় জল পাচ্ছে, কারণ আমরা ওইখানে ঘরটায় শুধু থাকার ছিল, থাকার মতনও না আর কি, কারণ শুধু রাত্রক্ষণই শুতাম, কোনো জলের তো কোনো ব্যবস্থাই ছিল না, তাই কি না। আর রাত্রির বেলা করে যখন আমার বাথরুম পেতো ওই ঘরে থাকতে, আমি রাস্তায় বাথরুম করতাম। তখন লাইট গার্ডের চল ছিল না, আমি রাস্তায় বাথরুম করতাম। লাইট পোস্টের আলো গাক গাক করে জ্বলছে, ভাস্করকে বলতাম দরজাটা খুলে দাঁড়াও, কারণ আমি রাস্তার উপরে, তো আমাদের ঘরটা তো রাস্তার উপরে ছিল, আর বাথরুম ছিল না, তো আমি বাথরুমটা কোথায় করবো, বাথরুম মাঝরাত্রি পেলে আমি কী করবো। আর মাঝরাত্রি যখন পটি পেত, একবার পেয়েছিল, মানে যে প্রত্যেকবার পেয়েছে তা না, 1-2 বার পেয়েছিল। সেই মাঝরাত্রিরে আমার মায়ের ঘরের গেট এমনি, এটা একটা গেট আছে এমনি খোলা, সেটা মানে এমনি খুলে তোমার বেরিয়ে উঠোন দিয়ে বেরিয়ে বাদিকে আমার মায়ের ঘর। তো মাকে যদিও ডাকতে হতো না, কারণ আমাদের পটি বাথরুমটা সবই বাইরে, কোনো অসুবিধা হতো না। যাই হোক, ওটা খুব চাপে ছিল। মাঝরাত্রিরে পটি পেলে সেই বাচ্চাকে ঠান্ডার মধ্যে কোলে নিয়ে, এখানে আমি ঠান্ডার সময় ওখানে ছিলাম, কোলের মধ্যে ভাস্কর নিয়ে আমার সাথে যাচ্ছে, কারণ আমি রাত্রিবেলা রাস্তাটা পেরিয়ে অতটা রাস্তা হেঁটে তারপর মায়ের কাছে যাব পটি করতে, আর আমি তো রাত্রিবেলা বাইরে পটি আমার ভয় করে। যাই হোক, ওই অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি ইয়ে করেছি। তো যেটা বলার, তো ভাস্কর হালাং ফালাং দেখতে আর ভালো লাগছে না, মানে এমন বিশ্রী রকম একটা কলার ছিঁড়ে গেছে, মানে এইরকম অবস্থা। মানে ও আমার হাজব্যান্ডটা বলতেও আমার কেমন লাগছে। আর সত্যি কথা, এমন একটা দুর্দশা, পাড়ার লোকেরাও না সেরকমভাবে আমাকে মানে ডাকতো ফাকতো না, মানে কারোর অনুষ্ঠান হয়েছে সবার নেমন্তন্ন, কিন্তু আমার নেই। মানে আমি যেন কী করে ফেলেছি। আর একটা কি, তখন একটা এটাও রিয়েলাইজ করেছি যে টাকা পয়সা থাকতে লাগে, টাকা পয়সা না থাকলে তোমার কোনো জোর নেই, তোমার কোনো কদর নেই। তারপর তুমি কোথায় থাকছো, একটা কারেন্ট নেই, লম্ফ ঘরের মধ্যে চলছে, এরকম ঘরে থাকছো, মানে বুঝতে পারছো যে কীরকম বিধিকিচ্ছি কন্ডিশনে আমি ছিলাম। আমার মনে পড়ে যে আমি মাঝে মধ্যে আমার যখন মন খারাপ হয়ে যেত, সকালবেলা তো ভাস্কর চলে যেত, আমি ঘরেই থাকতাম। আর আমার মা কখনোই ঘর থেকে কোনোদিনই, বাড়ি থেকে আমার মা এখনও পর্যন্ত, আজ পর্যন্ত যবে থেকে বিয়ে হয়ে বউ হয়ে এখানে এসছে, আমার মা কোনোদিনই বাইরের জগৎটা খুব একটা দেখেনি। আমি যে ঘরটায় থাকতাম 300 টাকা ঘরে, আমার মা কোনোদিন গিয়ে দেখেনি যে ঘরটা কীরকম। যাই হোক, তা আমি ঘরে বসে আছি, তো আমাদের পাশেই না সেক্রেড হার্ট একটা স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল। তা আমি না মানে ভাবছি যে এই স্কুলে যে বাচ্চাগুলো সমস্ত মারা দিতে আসে, তাদেরকে আমি বলবো যে আমাকে দিয়ে পড়াবে কি না। এবার কেউ কি আর এইরকম একটা জায়গায় থাকি, ঘরের মধ্যে, মানে এমন একটা মানে বিশ্রী একটা জায়গা, সেই জায়গায় আমি থাকি, সেখানে আমি যদি বলি আমি টিচার প্লিজ আমাকে রাখবে, কিন্ডারগার্টেন স্কুল, তাহলে কি রাখবে? আমি অনেক দিন ধরে ভেবেছিলাম ট্রাই করব। তো এরকম স্কুলটা খুলেছে, স্কুলের স্টুডেন্ট বাচ্চাগুলো সব যাচ্ছে, মাগুলো সব ঢোকাচ্ছে, আমি দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে, আমার বাচ্চাটা ঘুমোচ্ছে, কারণ ওই তো সারাদিন সে ঘুমায়। আমি তখন এতটাই মানে আমার যে নাইটি ফাইটিগুলোও সেরকম না, মানে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি কারোর সাথে কথা বলবো, আমার নাইটিগুলো সে বিশ্রী রকম নাইটি, ভাস্কর তো কিনে দিতে পারেই না, আমারও অসুবিধা। তো
তাহলে বুঝতে পারছো তো আমি কি মানে কন্ডিশন, মানে ভিকিরির দশা ছিল আমার। তো আমাকে কেন কেউ টিচার হিসেবে রাখবে, আমাকে টিচার হিসেবে কেউ কেন রাখবে? তো আমি দাঁড়িয়ে না অনেককে বললাম, আমাদেরকে লিসেন টু মি প্লিজ, আমি ইংলিশে বললাম কিন্তু তারা বাংলায় কথা বলেছে যে আই এম আ টিচার, if you people think that you all need any guidance for your child, please do let me know, then I am here to guide them with a very little amount, whatever you all wish. ওরা শুনলো। এখন কিন্ডার গার্ডেন বাচ্চাকে কেউ আর কে টিচার দেয়? সে তো দেয় না, খুব কম লোকে দেয়। এরকম দাঁড়িয়ে আছি, এটা বলার পরেই দেখি মিস মধুমিতা আমাদের অক্সিলিয়াম স্কুলের বাংলা টিচার, এখন আছেন কি না আমি জানি না। তোমরা যারা অক্সিলিয়ামে পড়েছো, অক্সিলিয়াম দমদমে, তোমরা জানবে, মিস মধুমিতাকে চিনবে। মিস মধুমিতা, মিস সীমা, এরা সব বোন ছিল। উনি ওই কিন্ডারগার্টেন স্কুলে ঢুকছিলেন, কি কারণে আমার মনে ছিল না। উনি আমায় দেখে বলছেন, আরে শম্পা তুমি এখানে? আমি এত লজ্জায় পড়ে গেছি। আমি বললাম ম্যাম, আমার তো কোনো হালাং ফালাং অবস্থা, পুরো বিকিরি, আমাকে দেখে কেউ বলবেই না, বিকিরি তো অবশ্যই, মানে খুব অবস্থা আমার মানে আমি কী বলবো, মানে আমি বোঝাতে পারছি না। আমি সেই সময় যদি আমার কোনো ছবি থেকে থাকে আমি তোমাদের দেখাবো যে আমি কীরকম বিকিরির দশা ছিল আমার। ম্যাম দেখে বলছে, এটা কি, আর তুমি এখানে থাকো? মানে ঠিক এভাবে আমি লজ্জায় পড়ে গেছিলাম যে সত্যি কথা তুমি এখানে থাকি। বলছি তুমি পড়াশুনো করেছিলে? ঠিক এইভাবে, ঠিক দাঁড়িয়ে, আমি গেটের কাছে দাঁড়িয়ে আমি ম্যামকে বলছি, ম্যাম ভিতরে আসো, আমাদের বাংলার টিচার ছিলেন উনি, ভিতরে আসো না। ম্যাম বলছে না আমি একটু তাড়াহুড়োতে আছে, আই এম ইন আ হারি, বাট তুমি পড়াশুনো করো, তোমার এরকম অবস্থা, তোমার ম্যাম আমার বিয়ে হয়ে গেছে। বলে হোয়াট? এইরকম চেহারা, কাকলাস চেহারা, এরকম কি? মানে জাস্ট একটা ব্যাকা হাসি দিয়ে ম্যাম আর দাঁড়ালেন না। খুব কষ্ট হয়েছে, খারাপ লেগেছে। এখন মনে করি এরাম আমি ওনার সামনে দাঁড়িয়েছিলাম কেন, আমি লুকিয়ে পড়িনি কেন, আর কেনই বা বাচ্চাগুলোর মাদের সাথে আমি কথা বলেছি যে টিচার রাখবে কিনা। এরাম আমি কীরকম বেশে ছিলাম? আমি এরকম বেশে তো ছিলাম না। আমি বিশ্রী ম্যাক্সি পরা ছিলাম, ম্যাক্সির সামনের পকেট ছেঁড়া, আর যে ঘরে দাঁড়িয়ে কথা বলছি সেই ঘরটার সামনে, আমি ওটাকে একটা ঘর, ওটাকে লোকে থাকে ওই ঘরে, না হাতে না গলায় না কানে না কিচ্ছু, গলায় শুধু একটা লাল কার্ড ছিল আমার মনে আছে। এ কি, মানে এটাও তো আমার একটা ভুলের একটা পার্ট। এটা কি করেছিলাম আমি? টিউশন চাইছি, একটা নোংরাভাবে দাঁড়িয়ে আছি, আমি টিউশন চাইছি। আমি একটা গ্যারেজ, ওটা গ্যারেজ ঘরও বলবো না, ওটা কী ঘর আমি জানি না, ওরকম ঘরের লোকে থাকে, ওটা তো পরিত্যক্ত ঘর। সেই ঘরের ওখানে দাঁড়িয়ে আমি ম্যামের সাথে কথা বলছি, ম্যামকে বলছি তুমি আসো ভিতরে আসলে আমি কি দেখাতাম তাকে? একটা তক্তপোষ। সত্যি বলছি, আমি কীরকম ছিলাম বলো তো? আমার যদি তখনটা এখন হতো, আমি পারতাম, আমি তো লুকিয়ে যেতাম। কেন কাউকে আমি টিউশনির কথা বলবো? আমাকে দিয়ে পড়াবে গো, কেন বলবো? আমার কে লোকে ডেকে নিয়ে যাবে, আমাকে লোকে রিকোয়েস্ট করবে পড়ানোর জন্য, যেটা আমাকে করে। সেখানে আমি কি করেছি? আমি লোকের কাছে টিউশনি চেয়েছি কিন্ডার গার্ডেন স্কুলে, তাও আমি কি বেশে দাঁড়ানো, আর সেই বেশটা মিস মধুমিতা দেখে নিয়েছে। তো মিস মধুমিতা তো তার পরিচিত, মানে যাদেরকে আমিও চিনি তাদেরকে গিয়ে তো গল্প দেবে বা দিয়ে হচ্ছে, আর আমি তাকে বলছি ভিতরে ঢোকো, কি আস্পর্ধা আমার। সে আমার ওই রকম চেহারা, আমার ড্রেসপত্র, ওই রকম ঘরে সে ঢুকবে? ঢোকে নি তো। এটা সত্যি আমাকে দেয়নি, এই ওই 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 উপরের উনি দেয়নি।
ওনাকে আমি কোনোদিন মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। উনি আমাকে কেন জন্ম দিয়েছিলেন এটা কিছুতেও দেয়নি। এতটা আমাকে বুদ্ধিভ্রষ্ট আমার, হ্যাঁ, পাড়া শুদ্ধ লোকের সব জায়গায় নেমন্তন্ন, আমার নেমন্তন্ন নেই। কেন নেই? সবাই আনন্দ করছে, আমি টিপটিপ ওই লম্ফের আলোর মধ্যে বসে আছি। বুঝি জানো তো, পয়সা না থাকলে তার কোনো কদর নেই, কোনো কদর নেই। আর যখনই না আমার মনে পড়ে না, তখনই না আমি তোমাদের কাছে আসি, তখনই আমার এই ভুলগুলো তোমাদের কাছে বলি। এটাও কিন্তু একটা ভুলের পার্ট, তাই কি না? যে আমি দাঁড়িয়ে কাউকে ভিক্ষা চাইছি যে আমাকে টিউশন দেবে গো, বিশ্রী রকমভাবে দাঁড়িয়ে। পুরো স্টেশনে যারা থাকে তাদের থেকেও অধম ছিলাম, পকেট ছেঁড়া, কি বলবো। মানে কি সময় গেছে আমার। বলবো না যে আমার এখনো দুর্ধর্ষ সময় না, এখনো দুর্ধর্ষ সময় না, কিন্তু এখনো একটু বুঝি, আমার মেয়ের কারণে বুঝি। আমার মেয়ে আমাকে অনেক বুঝিয়ে 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 আজকে আমার মেয়ে আমাকে এই জায়গাটা দাঁড় করিয়েছে। আজকে মেয়ে না থাকলে হয়তো আমি ধুলির সাথ হয়ে যেতাম, ওর জন্যই তো বেঁচে। আমার মতন সত্যি জীবনটা কারোর নেই, কারোর সাথে আমার কম্প্যারিজন চলে না গো। কেউ হয়তো বলবে যে তোমার সাথে আমার জীবনে রিলেট করতে পারি না, আমার মতন জীবন কারোর নেই। না, আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট। ইভেন আমার যদি যে গ্রেটেস্ট এনিমি, তারও আমি চাই না যে এরকম জীবন পাক কোনো দিন। যে আমি যে জীবন আমি জেলেছি খুব, আমি এখন চিন্তা করি আমি এতটা লজ্জা লাগে। আজকে যদি আমি রাস্তায় মিস মধুমিতার সাথে দেখা হয়, আমি লুকিয়ে যাব। এখন বরঞ্চ আমি দেখাতে পারবো আমার নিজেকে, আমি গর্ব করে বলতে পারবো আমার বাড়িতে আসুন, আমি গর্ব করে আমি আমার মেয়েটাকে দেখাতে পারবো, আমার মেয়েটাকে দেখাতে পারবো যে দেখো আমার মেয়েকে, দেখো, সি ওয়্যার আই লিভ, হোয়াট আই হ্যাভ। বাট এখন হয়তো সেটা মধুমিতা ম্যাম কোথায় আছে আমি জানি না, দেখাতেও পারবো না। তো চলো, আজকের জন্য এইটুকুনি থাক। লাভ ইউ অল।